তোমার আজকে আমরা পূর্ব পঞ্চম অধ্যায়ে একটা প্রশ্ন সপ্তম অধ্যায়টা পড়াইতেছিলাম। ওখানে একটা প্রশ্ন আছে, ওইটা আজকে দেখাবো, দেখাই আমরা একটু ষষ্ঠ অধ্যায়ে চলে যাব। ওখানে প্রশ্ন আমরা যতগুলো দেখাইলাম ওইগুলোর ভিতরে বিশেষ করে ন্যূনতম বর্গ পদ্ধতির যে অঙ্কগুলো আছে ওইগুলো থেকে প্রশ্ন আসার মতো। তো আজকে আমরা এখান থেকে ত্রৈমাসিক গড় পদ্ধতির একটা প্রশ্ন আছে, যে ত্রৈমাসিক গড় পদ্ধতিতে ঋতুগত ভেদ ও সূচক নির্ণয় করো। আমরা ওইটা একটু দেখবো। সপ্তম অধ্যায়ের ভিতরে দেয়া আছে, এটাও আসে মাঝে মাঝে। এটা ছোট একটা অঙ্ক, বেশি বড় না। এটা দেখাই আমরা একটু ষষ্ঠ অধ্যায়ে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে ত্রৈমাসিক গড় পদ্ধতি। মানে এটা হচ্ছে তোমার একটা বছরের মধ্যে সাল দেয়া থাকবে আমাদের, মানে একটা বছরের মধ্যে চারটা ভাগ দেয়া থাকবে, প্রত্যেকটা ভাগের মধ্যে 3 মাসের করে গড় দেয়া আছে। তো আমি প্রশ্নটা আর তুললাম না, আমি একটু প্রশ্নটা তোমাদের এখান থেকে দেখাই। এই প্রশ্নটা ধরো এই টাইপের একটা প্রশ্ন দেয়া আছে এখানে। দেখো এখানে সাল দেয়া আছে রো বেজে, চতুর্থাংশগুলো দেয়া আছে কলাম বেজে, এইভাবে দেয়া আছে প্রশ্নটা। সালগুলা দেয়া আছে উপরে, চতুর্থাংশগুলো নিচে দেয়া আছে, মানে এক একটা সালের 4টা মান দেয়া আছে। এই 4টা মান গড় করলে আমাদের একটা মান বের হয়। আমরা সেই বাৎসরিকটা করছিলাম। এখানে ওই এক একটা সালের যেহেতু 4টা ভাগ দেয়া আছে, তার মানে এক একটা ভাগের মধ্যে 3 মাসের করে গড় দেয়া আছে। ওই 3 মাসের গড় দেওয়ার জন্যই এইটার নাম দিছে ত্রৈমাসিক গড় পদ্ধতি। এখন এই ত্রৈমাসিক গড় পদ্ধতিতে আমাদের কি করতে হবে? আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে ঋতুগত ভেদ ও সূচক নির্ণয় করো। তো সেটার জন্য আমাদের এইটা যখন আমরা ছকে সাজাবো, যখন আমরা অঙ্কটা করব, তখন এই সালটা চলে যাবে কলামে আর এই চতুর্থাংশগুলো চলে আসবে রোতে। এটা কিন্তু মনে রাখতে হবে যে তোমাদের যদি ওইভাবে দেয়া থাকে, যেমন সালটা প্রশ্নে কিন্তু দেয়া থাকতে পারে সাল কলাম বেজে, চতুর্থাংশগুলো রো বেজে দেয়া আছে, তখন আর আমাদের কোনো কিছু করতে হবে না। কিন্তু যদি এই প্রশ্নটার মতো দেয়া থাকে সাল দেয়া আছে রো, চতুর্থাংশগুলো দেয়া আছে কলাম, তাহলে আমাদের অবশ্যই এটা ঘুরে কলাম নিতে হবে, এটা ঘুরে উপরে নিতে হবে। তখন এই প্রত্যেকটা মানও কিন্তু ঘুরে যাবে, ওই যে রোটা কলাম হয়ে যাবে। যে আমরা যখন ম্যাট্রিক্স, যে বিপরীত ম্যাট্রিক্সে যে করতাম, ওটা যে ওই মানে রূপান্তরিত ম্যাট্রিক্স করতাম, ওইটার মতো রো আর কলামটা হয়ে যাবে। তো আমরা ঘরটা এখানে সাজাবো প্রথমে। এখানে নামগুলো লিখবো। এখানে একটা ঘর লাগবে। এখানে আমাদের ঘর মান দেয়া আছে 4টা, আমি আগে 4টা ঘর করি। চারটা সাল দেয়া আছে, আমি এখানে 4টা সাল নিলাম। একটা সালে আমার গড় বের করতে হবে। আর এই দুইটার মধ্যে আমাদের যে প্রশ্ন আছে সেটা বের করবেন। এই ঘরগুলো আমাদের লাগবে এখানে। তো এইদিকেও 4টা, চতুর্থাংশ দেয়া আছে 4টা, তাহলে এদিকে আমরা দেব প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পাশে আমার আরো একটা ঘর লাগবে। তো আমি এখন এখানে একটু এগুলো লিখি। এখানে আমার বছর দেয়া আছে। বছর যেটা দেয়া আছে, বছরটা দেয়া ছিল কিন্তু তোমার রো বেজে, আমি সেটা কলামে লিখে দিলাম। 1995, 1996, 1997, 1998, এই 4টা দেয়া আছে আমার এখানে। চতুর্থাংশগুলো ছিল এখানে, আমরা এখানে লিখব প্রথম চতুর্থাংশ, প্রথম চতুর্থাংশ, দ্বিতীয় চতুর্থাংশ, তৃতীয় চতুর্থাংশ, আর একটা হচ্ছে চতুর্থ চতুর্থাংশ। এটা দেয়া আছে আমার এখানে মানগুলো। এটা মানগুলো কিন্তু ঘুরে যাবে, তখন রো এর মানগুলো কিন্তু কলামে চলে আসবে। যদি এভাবে দেয়া থাকে এভাবে তো থাকবে। যদি বছরটা তোমার কলামে দেয়া থাকে আর তোমার বছরটা লাগবে আমার কলামে, আর চতুর্থাংশগুলো রাখবে আমার রোয়ে। যদি উল্টা করে দেয়া থাকে তাহলে এটা ঘুরাইতে হবে। এইটাই হচ্ছে মেইন। এখানে অঙ্কটা হচ্ছে খুব ইজি, শুধু তোমাদের এইটাই মনে রাখতে হবে। কারণ পরীক্ষার হলে কিন্তু দুইভাবেই দিতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। চতুর্থাংশগুলো রো, বছরটা কলাম।
4.0, 4.1, 3.3, 3.1 এগুলো দেয়া আছে আমার এখানে। 3.3 দেয়া আছে, 4.4 দেয়া আছে, 4.0 দেয়া আছে, 4.0 দেয়া আছে। এইটুকু মান আমার দেয়া থাকবে প্রশ্নে, মানে যতটুকু লিখলাম প্রশ্নে এইটুকু দেয়া থাকবে, দিয়ে বলবে তোমরা ত্রৈমাসিক গড় পদ্ধতিতে ঋতুগত ভেদ আর সূচক নির্ণয় করো। একটা হচ্ছে আমাদের ঋতুগত ভেদ, ঋতুগত ভেদ সূত্রটা আমরা এখানে লিখবো। এটা পুরাটাই হচ্ছে ছকে করতে হয়, বাহিরে লেখার মতো কিছু নাই। ঋতুগত ভেদ আর একটা হচ্ছে ঋতুগত সূচক, ঋতুগত সূচক, এটা হচ্ছে সূত্র। আমাদের ঋতুগত ভেদের সূত্রটা হচ্ছে এক্স বার মাইনাস এক্স ডাবল বার, এটা হচ্ছে ঋতুগত ভেদের সূত্র। এক্স বার মানে গড় আর এক্স ডাবল বার মানে সম্মিলিত গড়। আর ঋতুগত সূচকের সূত্রটা হচ্ছে এক্স বার বাই এক্স ডাবল বার ইন্টু 100। মানে এখানে এক্স বারকে এক্স ডাবল বার মানে এক্স ডাবল বারকে এক্স বার দ্বারা মাইনাস করতে হবে, আর এখানে এক্স বারকে এক্স ডাবল বার দ্বারা ভাগ করতে হবে। এইটা হচ্ছে আমাদের। এখন এখানে আমরা প্রথমে এখানে গড় বের করব। গড় হচ্ছে আমার এক্স বার, গড়টা হচ্ছে এক্স বার। তো এক্স বার হচ্ছে এই চারটার যোগ, যোগ 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 করে ভাগ, মানে গড় জাস্ট চারটা মান যোগ করে 4 দিয়ে ভাগ দিয়ে দাও। এখানেও চারটা যোগ করে 4 দিয়ে ভাগ, চারটা যোগ করে 4 দিয়ে ভাগ, এটাই হচ্ছে গড়। তো এখানে এই চারটা যোগ করে যদি 4 দিয়ে ভাগ দিই, এটা হয় 3.68। এটা যদি ভাগ করি তাহলে এটা হবে 4.13। চারটা যোগ করে সাথে সাথে 4 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে 3.55। এটা হচ্ছে 3.55। আর আরেকটা হচ্ছে আমাদের এক্স ডাবল বার, এটা হচ্ছে সম্মিলিত গড়। সম্মিলিত গড় হচ্ছে এই যে চারটা গড় বের করছে, এই চারটা গড় যোগ করে 4 দিয়ে ভাগ দিলে এইটা হবে আমার সম্মিলিত গড়, সম্মিলিত গড়। এটা হচ্ছে আমার এখানে আসবে, সম্মিলিত গড়টা আমার এখানে আসবে। তো এখন আমার কথা হচ্ছে এই যে চারটা, এখন এই চারটা যোগ করে এটা হচ্ছে এক্স ডাবল বার হবে, এটাই এক্স ডাবল বার। এই চারটা যোগ করে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে এটা হবে 3.73। এটা তোমরা বের করে নিবা। এখন হচ্ছে তোমার এই যে এক্স বার মাইনাস এক্স ডাবল বার, এইটা হচ্ছে এক্স বারকে এক্স ডাবল বার দ্বারা মাইনাস 3.68 মাইনাস 3.75 73। তাহলে 68 থেকে যদি 73 মাইনাস করে, যেহেতু এটা কিন্তু ছোট এটা কিন্তু বড়, তাহলে এখানে আমার একটা কি হবে, মাইনাস হবে 0.05। এইটা থেকে এটা যদি মাইনাস করি, এটা মাইনাস 0 হবে, কারণ এইটা কিন্তু আগে এটা কিন্তু পরে, তার মানে বড় সংখ্যার পিছনে মাইনাস থাকলে আমার রেজাল্টে মাইনাসটা থেকে যাবে। তারপরে এই যে 4.13 থেকে 3.73 হচ্ছে মাইনাস কত, তাহলে 4.13 অবশ্যই এটার থেকে বড়, তাহলে এটা আবার হবে কত, 0.40। 3.55 থেকে 3.73 মাইনাস করো, তাহলে এটা হবে মাইনাস, যেহেতু 55 ছোট এই জন্য এটা হবে মাইনাস 0.18। এটা তো সেম মাইনাস 0.18। এই কিন্তু আমার ঋতুগত ভেদ কিন্তু শেষ, আর কোনো কিছু নেই, এখানে কিন্তু শেষ। আর এইটা হচ্ছে ঋতুগত সূচক, এক্স বারকে এক্স ডাবল বার দ্বারা ভাগ দাও, 100 দ্বারা গুণ দাও, ক্যালকুলেটারে ভাগ দিয়ে দিবা, 100 দ্বারা গুণ দিয়ে দিবা, মানটা বের হয়ে যাবে। এটা বের হবে হচ্ছে 98.66, এটা বের হবে 110.72, এইটা হচ্ছে 95.17, আর এটা হচ্ছে 95.17, দুইটা একই। মানে এইটা আগে এইটা পরে, এইটা ভাগ এইটা, ক্যালকুলেটর এটা আগে উঠাইবা, ভাগ এইটা উঠাইবা, সাথে সাথে 100 দ্বারা গুণ দিবা, এটা চলে আসবে। মানে এখানে অনেকগুলো সংখ্যা আসলে দশমিকের পর দুইটা নিয়ে নেবা। তো এই হচ্ছে আমার কালীন সারির মধ্যে এইগুলাই ছিল। আশা করি এইগুলার মধ্যে থেকেই আসবে, এর বাহির থেকে আর অঙ্ক আসে না কখনোই। মানে ন্যাশনালে বা ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এগুলা থেকেই আসে। যদি প্রশ্ন আসলে উল্টাপাল্টা হয় সেখানে তার আমাদের কিছু করার থাকে না। তো জাস্ট স্বাভাবিক প্রশ্ন এতগুলা বছর যেরকম আসছে এইগুলাই আসছে, এগুলো একটু করবা। আরেকটা জিনিস আমি একটু তোমাদের এখানে দেখাই, সেটা হচ্ছে মাসিক সমীকরণ থেকে বার্ষিক সমীকরণ। আমরা বার্ষিক একটা সমীকরণ বের করছি, সেটা দিয়ে আমরা মাসিক সমীকরণ কিভাবে নির্ণয় করে তোমাদের আমি সূত্র শিখাই দিছি। কিন্তু এখানে দেখো একটা প্রশ্ন দেয়া আছে, বইয়ে হচ্ছে 555 পেজ আমার কাছে। এখানে একটা দেয়া আছে, দেখো বার্ষিক সমষ্টিগত প্রবণতার সমীকরণ দেয়া আছে, ওয়াই ইকুয়াল, সমীকরণটা ওরা দিয়ে দিছে, এখানে কিন্তু ওরা বছর দেয় নাই। এখানে একটা দিছে মূল বিন্দু যদি এত হয় তাহলে এই মানটা বের করে। এখন কথা হচ্ছে সমীকরণ দিয়ে দিছে, মূল বিন্দু দিয়ে দিছে, এখন সেখান থেকে কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে এই সালটা জোড় সাল না বিজোড় সাল। কারণ আমরা যখন মাসিক সমীকরণটা বের করছিলাম, বার্ষিক সমীকরণটা,
থেকে সেখানে আমাদের সালগুলা দেয়া ছিল, আমরা সালগুলো ১-২ করে গুনলেই কিন্তু এটা পেয়ে যাচ্ছিলাম যে এটা সালটা জোড় দেয়া আছে না বিজোড় দেয়া আছে, ৫টা সাল দেয়া আছে না ৬টা সাল দেয়া আছে, বা জোড় সাল না বিজোড় সাল দেয়া আছে, সেটা কিন্তু আমরা সালগুলা গুনে গুনে বের করছিলাম। তখন আমরা যখন বার্ষিক সমীকরণ থেকে মাসিক সমীকরণ নির্ণয় করছি, তখন a এর মানটাকে যদি বিজোড় সাল হয় a এর মানটাকে দিতে হয় ১২ দ্বারা ভাগ, আর b এর মানটাকে ১৪৪ দ্বারা ভাগ। আর যদি জোড় সাল হয় তাহলে ওই বার্ষিক সমীকরণকে a এর মানকে দিতে হয় ১২ দ্বারা ভাগ, আর b এর মানকে দিতে হয় ৭২ দ্বারা ভাগ। কিন্তু এখানে ওরা শুধু সমীকরণটা দিয়ে দিছে। এখন এই সমীকরণটার দ্বারা তো আর আমরা বুঝতে পারতেছি না যে এটা জোড় সালের না বিজোড় সালের। যে এই মানটাকে তো আমি ১২ দ্বারা ভাগ দিব, ঠিক আছে, কিন্তু এই b এর মানটাকে কি আমি ১৪৪ দ্বারা ভাগ দিব না ৭২ দ্বারা ভাগ দিব? কারণ এই ভাগটা ঠিকভাবে না হলে তার মাসিক সমীকরণ হবে না। এটা আমরা কিভাবে বের করব? সেটার জন্য একটা মূল বিন্দু দিয়ে দিস। দেখো এটা ১-১-২০০০ দিছে, আর একটা হচ্ছে ১-৭-২০০০ দিছে। এই যে এখানেই হচ্ছে কাহিনীটা। যেখানে ১-১ যদি জানুয়ারি মূল বিন্দু হয় সেটা সবসময় জোড় সালের হবে। আর যদি জুলাই মূল বিন্দু হয় সবসময় বিজোড় সালের। এটা মনে রাখতে হবে। যখন জুলাই মূল বিন্দু ধরে তখন হচ্ছে বিজোড় সাল। আর যখন জানুয়ারি মূল বিন্দু তখন হচ্ছে জোড় সাল। আর এই জানুয়ারি আর মে মাসের মানটা আমরা ওই যে যেভাবে করছি ওইভাবে করতে হবে। যদি ওই অঙ্কগুলা না পারো এইগুলা পারবা না। ওইগুলা কিন্তু করতে হবে ভালো করে। তো এটা একটু দেখালাম এখানে যে ওরা আসছে বার্ষিক সমীকরণটা মানে সরাসরি সাল না দিয়ে, মানে সাল দিয়ে সমীকরণ বের করতে না বলে ওরা সমীকরণ দিয়ে তোমার বের করতে বলবে যে এটা কি জোড় সালের সমীকরণ দেয়া না বিজোড় সালের সমীকরণ দেয়া। সেখানে মূল বিন্দুটা দেখে তোমাদের বুঝতে হবে যে সালের সংখ্যাটা জোড় হবে নাকি বিজোড় হবে। তো কালীন শাড়ির মধ্যে এগুলাই ছিল। আমরা হচ্ছে আজকে একটু চলে যাব ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ের ভিতরে একটাই নিয়ম আছে, একটাই মানে একটাই নিয়ম এখান থেকে আসে একটাই। তো এখান থেকে প্রতি বছর একটা না একটা আসেই, কিন্তু বিগত ১-২ বছর ধরে গতবার তার আগের বার এখান থেকে একটা অঙ্ক আসে নাই। তো এখান থেকে তোমাদের এটা থেকে একটা আসার সম্ভাবনা আছে খুব বেশি। তো এটা একটু ভালো করে করবা। এখান থেকে অঙ্কের ধাপটা একটু বড় কিন্তু ধাপ ইজি, একটু মনে রাখতে হবে শুধু স্টেপ বাই স্টেপ। আমি হচ্ছে এখানে একটা অঙ্ক নিব। এটার নাম হচ্ছে ষষ্ঠ অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে ভেদাঙ্ক বিশ্লেষণ, বা এটাকে সংক্ষেপে বলা হয় ANOVA, অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভেরিয়েশন। ভেদাঙ্ক বিশ্লেষণের ইংলিশ হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েশন, সেখান থেকে এটাকে বলা হয় অ্যানোভা বা অ্যানোভা টেবিল বলা হয় এটাকে। কারণ এখানে যে অঙ্কগুলো আছে সেটা টেবিল মানে টেবিলের সাহায্যে, ছকের সাহায্যে অঙ্কগুলো করতে হয়। সেজন্য এটার নাম বলা হয় অ্যানোভা টেবিল। ৬টা ধাপে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো প্রথমে আমাদের এখানে অঙ্ক দেয়া আছে এরকম ভাবে। আমি একটু লিখে নিই, আমি একটু দেখাই তোমাদের এখানে। তোমাদের কাছে যদি বই থাকে নতুন বইটা ৫০১ পেজে অঙ্ক দেওয়া আছে, দেখো এই হচ্ছে আমার ইয়েটা। এখানে দেখো এ এর একটা মান দেয়া আছে, বি এর একটা মান দেয়া আছে, সি এর একটা মান দেয়া আছে, ৩টে মান এখানে লেখা আছে। দেখো নিম্নে সারণীতে ১৫টি একই সাইজের জমিতে ৩ ধরনের বীজ ব্যবহারের ফলে উৎপাদনের পরিমাণটা দেয়া আছে। মানে ১৫টা জমি, এই যে এক একটা খণ্ড হচ্ছে এক একটা জমি, একই সাইজের জমি, প্রত্যেকটা ১৫টা একই সাইজের জমিতে ৩ ধরনের বীজ দিয়ে ফসল উৎপাদন করছে। কোন জমিতে কি ধরনের হয়েছে সেটা আমাদের একটু বের করতে হবে। যে আমাদের প্রশ্নটা হচ্ছে যে বীজ উৎপাদন, বিভিন্ন ধরনের বীজ উৎপাদনে গড় ফলন সমান কিনা সেটা পরীক্ষা করতে হবে। মানে ৩ ধরনের বীজ ব্যবহার করছে। যে সব এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এটা সবাই জানি প্রত্যেকটা জমির উর্বরতা সমান না। আবার প্রত্যেকটা বীজ সমানভাবেও হয় না। কোনো একটা জমিতে এক ধরনের বীজ ভালো হয়, আবার ওই সেম জমিতে আরেক ধরনের বীজ খারাপ হয়। আবার ওই বীজটা অন্য জায়গায় খারাপ হয়, এক জায়গায় ভালো হয়, মানে এরকম গড়ে আর কি উৎপাদনটা দিছে ওরা। ১৫টা জমিতে ৩ ধরনের বীজ ব্যবহার করছে, ৫টা করে ভাগ করে। তা আমাদের এখানে বের করতে হবে বিভিন্ন ধরনের বীজ ব্যবহারের ফলে গড় ফলনটা সমান কিনা সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে এখানে ধরে নিতে পারি এখানে এবিসি যে ৩ ধরনের বীজ ব্যবহার করছে, সেই বীজকে আমরা একটু নাম দিয়ে দেব x1 x2 x3। তাহলে এটা বইয়ের হচ্ছে ৫০১ পেজে দেয়া আছে অঙ্কটা। আর উদাহরণ নাম্বার হচ্ছে ২। আমি এক এক ক্লাসে তোমাদের ১ নাম্বারটা আমি গত আরেকবার যখন করাইছিলাম তখন ১ নাম্বারটা করাইছিলাম। সেইজন্য আজকে আমি একটু ২ নাম্বারটা শুরু করলাম। উদাহরণ ২ এটা আমরা করব। তো আমরা এখানে একটু ধরে নিব যে ধরি এবিসি ধরনের
বীজ ব্যবহারে উৎপাদনের পরিমাণকে যথাক্রমে x1, x2 ও x3 দ্বারা নির্দেশ করে। মানে এবিসি বীজ ব্যবহারের ফলে যে আমাদের উৎপাদনটা হবে সেই উৎপাদনটাকে আমরা x1, x2, x3 ধরে নিলাম। তো এখন আমাদের এখানে যেহেতু এটা আমাদের পরীক্ষা করতে হবে, সেটার জন্য আমাদের সেই নাস্তি আর বিকল্প অনুমানে যেতে হবে। সেটা আমরা একটু চলে যাব এখানে। নাস্তি অনুমান হচ্ছে সবসময় ইকুয়াল, আর বিকল্প অনুমানটা হচ্ছে নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, যা কিছু হতে পারে। তো নাস্তি অনুমানটা আমাদের সবসময় ইকুয়াল, এটা হচ্ছে এইচ নট। এটা আমরা যেহেতু আমাদের এখানে দেয়া আছে গড় ফলন সমান কিনা, তাহলে এটা আমরা দিব μ1 ইকুয়াল, যেহেতু তিনটা দেয়া আছে μ2 ইকুয়াল μ3, অর্থাৎ এখানে লিখে দিবা যে বিভিন্ন ধরনের বীজ ব্যবহারে গড় ফলন সমান। আমি এখানে সংক্ষেপে লিখি গড় ফলন সমান। বিভিন্ন ধরনের বীজ ব্যবহারের ফলে গড় ফলন সমান, আর বিকল্প অনুমানটা হচ্ছে সমান নয়। এটা হচ্ছে μ1 নট ইকুয়াল সমান নয়। মানে ঠান্ডায় এত হচ্ছে আমি লিখতে পারতেছি না, আমার হাত হয়ে গেছে ঠান্ডায়, অতিরিক্ত ঠান্ডা পড়তেছে আজকে। তো এটা হচ্ছে আমরা নাস্তি আর বিকল্প অনুমানটা নিলাম, যে যেহেতু এখানে বলা হয়েছে গড় ফলন সমান কিনা, তাহলে আমরা নাস্তি অনুমানটা ইকুয়াল ধরি, বিকল্প অনুমানটা নট ইকুয়াল। এখানে সমান আর সমান নয়ের কথা বলা হয়েছে। আপাতত এখানে নাস্তি আর বিকল্প অনুমানটা নিয়ে ডিটেলসে না জানলেও চলবে, শুধু এটা একটু মনে রাখবা, কারণ আমার নাস্তি আর বিকল্প অনুমান যখন চতুর্থ পঞ্চম করাবো তখন এটা ডিটেলস আলোচনা ওখানে করবো, এখানে ওটার প্রয়োজন হয় না দেখে আর বলা লাগে না ডিটেলসে। তো নাস্তি অনুমানটা সবসময় ইকুয়াল, এটা মনে রাখবা যে নাস্তি অনুমান আমাদের অলওয়েজ ইকুয়াল ধরতে হয়, বিকল্প অনুমান নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, যাই হোক বড় ছোট যেটাই ধরা হয়। তো এখানে যেহেতু সমানের কথা বলা হয়েছে, তাহলে একটা আমরা ধরতে পারি সমান আর একটা সমান নয়, কারণ এটা হচ্ছে পরীক্ষার ভিতরে আমাদের দুই রকমের ফলাফল আসবে। কোন ফলাফলটা আমাদের গ্রহণযোগ্য হবে সেটা আমরা একদম রেজাল্টের শেষে গেলে আমাদের সেটার কিছু শর্ত আছে, সেটা দেখে আমরা বের করব যে আসলে কোনটা হচ্ছে। কিন্তু পরীক্ষায় তো দুই ধরনের ফলাফল। ধর আমরা কোনো পরীক্ষা যদি দিতে যাই, তাহলে সেখানে আমাদের মনে একটাই প্রশ্ন, এটা ভালোও হতে পারে খারাপও হতে পারে, এরকম দুইটা আমাদের কনফিউশন থাকি, মানে সম্ভাবনা যেটাকে বলে। তো এখানে একটা হচ্ছে হয় সমান হবে অথবা সমান হবে না। এখন কোনটা হবে সেটা আমাদের রেজাল্টের মাধ্যমে আসবে। আপাতত আমরা দুইটা অপশন রেখে দিলাম, সেই দুইটা অপশন আমার নাস্তি আর বিকল্প অনুমান। তো এখন আমরা চলে যাব যেই তথ্যগুলা দেয়া আছে সেটার একটা ছক তৈরি করব, কারণ সেই ছক থেকেই আমাদের নাম্বারগুলো আসবে। একটাই হচ্ছে আমি নাম লিখব, আর একটাই হচ্ছে যোগফল বের করব। এই দুইটা বাদ দিলাম, আর আমি এখানে প্রত্যেকটা হচ্ছে 5টা করে আছে, এখানে 5টা করে ঘর করো। 1 2 3 4 5টা করে আমি ঘর করে নিলাম। আমার এখানে আছে 3টা, তাহলে আমার গড় করতে হবে 6টা। আগে যে অঙ্কটা আমি করাইছিলাম আরেকবার, সেখানে ছিল 4টা দেয়া ছিল, তো আমাদের ঘর করতে মানে ডাবল ডাবল করতে হয়, একটা স্কোয়ার করতে হয়। তো যেহেতু আমার এখানে 3টা ঘর দেয়া আছে, আমি এখানে 3টাকে ভাগ করি, তারপর এটাকে ডাবল ডাবল করব। যদি তোমার 4টা মান দেয়া থাকতো, আমার এখানে 8টা ঘর করতে হতো, 3টা যেহেতু আমার 6টা ঘর করতে হবে। মানে যে কয়টা বীজ বা যে কোনো কিছু যেটাই দেয়া থাকুক না, এখানে এবিসি দেয়া আছে, 3টা দেয়া আছে, এজন্য আমি ঘর করলাম 6টা। যদি এখানে এবিসিডি 4টা দেয়া থাকতো, তাহলে আমরা ঘর করতাম তোমার 4টা। তো 8টা ঘর করতাম। তাহলে আমার এটাকে ধরছিলাম x1, x2, x3, মানটা এখানে লিখে নাও। আমাদের প্রথমটা দেয়া আছে 20, 21, 23, 16, 20, আর এটা দেয়া আছে 18, 20, 17, 15, 25, আর এটা দেয়া আছে কত 25, 28, 22, 18,
32। এটা গেল। এখন আমার সবগুলাকে স্কোয়ার করতে হবে। তাহলে x1 কে স্কোয়ার করো, x2 কে স্কোয়ার করো, x3 কে স্কোয়ার করো। প্রত্যেকটা মানকে স্কোয়ার করলে যদি 20 কত হয় 400, 21 কত হয় 441, 23 529, 529, 16 256 আর 20 400, 18 324, 20 400, 17 হয় কত 289, 15 225, 25 625, 625, 28 কত হয় 784, 22 484, আর 18 হচ্ছে 324, আর 32 কে স্কোয়ার করলে হয় 1024। এই তো। এখন সবগুলাকে আগে যোগ করে নিই। এখন পর্যন্ত কিন্তু আমাদের অঙ্ক শুরু হয়নি, জাস্ট আমরা সাজাইতেছি। মানে যে মানগুলা দেয়া ছিল ওইগুলা আর ওইগুলাকে স্কোয়ার করে নিলাম, এখন সবগুলাকে যোগ করে দেবো। সামেশন এক্স অন, এটা যদি যোগ করি তাহলে মানটা হয় কত 100, বরাবর এখানে 100। সামেশন এক্স অন এ স্কোয়ার, এটা যদি যোগ করি এটা হয় কত 2026। এটা হচ্ছে সামেশন এক্স টু, এই মানটা যদি আমরা যোগ করি তাহলে এটার মান হয় কত 95। সামেশন এক্স টু এ স্কোয়ার 1863। সামেশন এক্স থ্রি, এটা কত 125। সামেশন এক্স থ্রি স্কোয়ার, এটা বের হবে কত 3241। এই গেল হচ্ছে এটা। এখন আমাদের এখানে কিছু মান লাগবে, সেটা হচ্ছে একটা হচ্ছে নমুনার আকার, বা এখানে নমুনার আকার, বা এখানে বড় হাতের এন লাগবে একটা, বড় হাতের এন। এই বড় হাতের এন এর মান হচ্ছে, এই বড় হাতের এন মানে হচ্ছে আমার এখানে মোট যে কয়টা মান দেয়া আছে, দেখো এখানে লেখাই হচ্ছে কিন্তু 15টা একই সাইজের জমিতে, মানে 15টা জমির মান দেয়া আছে, তার মানে এখানে হচ্ছে 15টা, যে কয়টা দেয়া থাকবে প্রশ্নে এবিসিডি মিলাইয়া বা এবিসি মিলাইয়া যে কয়টা মান দেয়া থাকবে ওইটাই হচ্ছে আমার বড় হাতের এন, মেনের মান বা মূল মান হচ্ছে আমার এখানে 15টা। আর আরেকটা হচ্ছে কে, এটা হচ্ছে শ্রেণী। এই কে মানে হচ্ছে শ্রেণী, আর শ্রেণী আছে আমার এখানে তিনটা, এ বি সি তিনটা দেয়া আছে, জন্য কে হচ্ছে 3। যদি চারটা দেয়া থাকতো, যেমন এ বি সি ডি দেয়া থাকলে চারটা, তিনটা দেয়া থাকলে তিনটা। তো এই তো 15টা হচ্ছে মোট মান, আর কে হচ্ছে শ্রেণী, তিনটা শ্রেণী দেয়া আছে। আমরা এখন চারটা ধাপে এটা সমাধান করব। আমরা এখন চলে যাব প্রথম ধাপ। 6টা ধাপ এটার সমাধান। প্রথম ধাপটা হচ্ছে নমুনা সমূহের সমষ্টি। আমার এখানে যতগুলা নমুনা দেয়া আছে সবগুলা সমষ্টি। নমুনা সমূহের সমষ্টি, এটা হচ্ছে টি, টোটাল থেকে টি। এখন নমুনা সমূহের সমষ্টি মানে আমার এখানে যে 15টা মান দেয়া আছে সেই 15টা মানের সমষ্টি বের করতে হবে। 15টা নমুনা দেয়া আছে, 15টা সমষ্টি। এখন ধরো আমরা এখানে 5টা করে সমষ্টি আগেই বের করে রাখছিলাম, তার মানে এইটা এইটার এইটা যোগ করলেই কিন্তু আমাদের নমুনা সমূহের সমষ্টিটা বের হয়ে যাবে। তাহলে এটা আমরা এখানে লিখতে পারি যে সামেশন এক্স ওয়ান প্লাস সামেশন এক্স টু প্লাস সামেশন এক্স থ্রি, এই তিনটা যদি যোগ করে দিই তাহলে আমার মোট মানটা বের হয়ে যাবে। তাহলে এটা এক্স ওয়ান, এটা আমার কত দেয়া ছিল 100, সামেশন এক্স টু বের হয়েছিল 95, আর সামেশন এক্স থ্রি বের হয়েছিল 125। এখন সবগুলা যদি আমি যোগ করি তাহলে হয় কত 320, 320, এই 320 বের হয়েছে আমার নমুনা সমূহের সমষ্টি। এইটুকু আমার প্রথম ধাপ শেষ। আমরা এখন চলে যাব দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ হচ্ছে মোট বর্গ সমষ্টি। যে বর্গগুলা করে রাখছিলাম সেটা সমষ্টি লাগবে এখানে। মোট বর্গ সমষ্টি, ধাপটা মনে রাখবো। প্রথমটা হচ্ছে নমুনা সমূহের সমষ্টি, দ্বিতীয়টা হচ্ছে মোট বর্গ সমষ্টি। আর মোট বর্গ সমষ্টি হচ্ছে যেই বর্গগুলো আমরা সামেশন করে রাখছিলাম ওইগুলো যোগ করলেই হয়ে যাবে। তো এই মোট বর্গ সমষ্টির ইংলিশে হচ্ছে, এটা হচ্ছে সাম স্কয়ার আর টোটাল। বর্গ মানে তো স্কয়ার, সমষ্টি মানে সাম, আর টোটাল মোট মানে টোটাল। তাহলে সাম স্কয়ার টোটাল থেকে আমরা নিব এসএসটি। সূত্র হচ্ছে ওই যে সামেশন এক্স ওয়ান স্কয়ার, সামেশন এক্স টু স্কোয়ার প্লাস সামেশন এক্স থ্রি স্কোয়ার। এটা হচ্ছে বর্গ সমষ্টি, কিন্তু এখানে আমাদের আরেকটু কাজ হচ্ছে, সেটা হচ্ছে মাইনাস টি স্কোয়ার বাই এন, এইটা একটু লাগাইতে হবে, এটা মনে রাখতে হবে। মোট বর্গ সমষ্টির সাথে বর্গ যেগুলো করে রাখছিলাম সেটা তো যোগ করবো, সেটার সাথে এইটুকু আমার একটু অ্যাড করতে হবে, মাইনাস টি স্কোয়ার বাই এন। তো আমরা যে বর্গ যেগুলো করে রাখছিলাম সেটার মানটা আমি এখানে লিখে দিই। সামেশন এক্স ওয়ান স্কোয়ারটা আমরা বের করছিলাম কত 2026,
সামেশন এক্স টু বের হয়েছিল 1863। এক্স থ্রি স্কোয়ার কত ছিল 3241 মাইনাস টি স্কোয়ার বাই এন। এই টিটাকে কিন্তু স্কোয়ার করে এন দ্বারা ভাগ। তোমরা কিন্তু এই টিটাকে এন দ্বারা ভাগ দিয়ে দাও। এই টিটাকে আগে স্কোয়ার করতে হবে, তারপর এন দ্বারা ভাগ করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই সবগুলা যদি আমি যোগ করি তাহলে আমার যোগফলটা হচ্ছে সাত 7130 মাইনাস টিটাকে স্কোয়ার করে 15 দ্বারা ভাগ দিবা। ৩২০০কে স্কোয়ার করে 15 দ্বারা যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে মানটা আমার হয় কত 6826.67। এইটা হচ্ছে আমার। এখন দুইটা মাইনাস করলে আমার মান থাকে 303.33। এইটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপ আমি পেয়ে গেলাম মোট বর্গ সমষ্টি। তারপরে আমি চলে যাব হচ্ছে তৃতীয় ধাপে। তৃতীয় ধাপটা হচ্ছে আন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি। আন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি। আন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি, তো এইটা হচ্ছে আন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি মানে হচ্ছে এটা হচ্ছে সাম স্কয়ার বিটুইন। আন্তঃশ্রেণিকের ইংলিশ হচ্ছে বিটুইন, তো এটা হচ্ছে এস এস বি। দেখো এই আন্তঃশ্রেণিক মানে হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর যে সমষ্টি করে রাখছিলাম এইটাকে স্কোয়ার করে আমার এখানে যে কয়টা মান আছে সেটা দিয়ে ভাগ দিতে হবে। মানে আন্তঃশ্রেণী নিজের নিজের শ্রেণীগুলাকে ভাগ দিতে হবে। যে কয়টা আমি এখানে সমষ্টি করে রাখছি এটাকে স্কোয়ার করে এইটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তো এখানে আমি 5টা সংখ্যা যোগ করছি, এই যোগফলটাকে স্কোয়ার করব, দেন হচ্ছে 5 দিয়ে ভাগ দিব। তাহলে এইটার সূত্রটা যদি আমি লিখতে যাই তাহলে আমার সূত্রটা হবে এইরকম যে সামেশন এক্স অন স্কোয়ার বাই এন অন প্লাস সামেশন এক্স টু স্কোয়ার বাই এন টু প্লাস সামেশন এক্স থ্রি স্কোয়ার বাই এন থ্রি। তো এটার সাথে ওই টি স্কোয়ার বাই এনটা আমাদের একটু অ্যাড করতে হবে, এটা অ্যাড করতেই হবে টি স্কোয়ার বাই এন, টি স্কোয়ার বাই এন। এখন এই প্রত্যেক দেখো সামেশন এক্স অন হোল স্কোয়ার আর সামেশন এক্স অন স্কোয়ার দুইটা কিন্তু এক জিনিস না। দেখো এখানে আমার একটা হচ্ছে এইটার উপরে স্কোয়ার আর একটা হচ্ছে এইটা, দুইটা কিন্তু এক জিনিস না। একটা কিন্তু সামেশন এক্স অন স্কোয়ার আর আমি এখানে সূত্রে লিখছি সামেশন এক্স অন হোল স্কোয়ার, দুইটা কিন্তু এক জিনিস না। তো আমরা এখন এখানে এটা ইয়ে করব যে এটা মানটা লিখবো। সামেশন এক্স অন কত ছিল আমার 100, এই 100কে স্কোয়ার করে এন অন দিয়ে ভাগ। এন অন কত ছিল 5টা মান। আবার এখানে হচ্ছে 95, এই 95কে স্কোয়ার করে 5 দিয়ে ভাগ, প্রত্যেকটাই তো 5টা করে। যেখানে যেটা কম বেশি থাকলে সেই কম বেশি দিয়ে কিন্তু ভাগ হবে। কিছু অঙ্ক আছে যেখানে কিন্তু কম বেশি আছে, ধরো একটায় দেয়া আছে 5টা, একটায় দেয়া আছে 6টা, একটায় দেয়া আছে 3টা। এরকম যদি দেয়া থাকে তাহলে যে কয়টা হবে সেটা দিয়ে ভাগ। মানে এখানে আমি 5টা যোগ করছি এই জন্য 5 দিয়ে ভাগ দিছি। যদি এখানে আমি 4টা যোগ করতাম তাহলে 4 দিয়ে ভাগ দিতাম। তাহলে এখানে তো 15টা মান দিছে, 3টা ধরন দিছে, 3 ধরনের 15টা মান দিছে, সব জায়গায় 5টা 5টা করে সমানই আছে। সেজন্য আমি কিন্তু এখানে 5 দিয়ে ভাগ দিয়ে দিলাম। কিন্তু এই যে এখানে আরেকটা অঙ্ক আছে 4 নাম্বার উদাহরণে, দেখো এখানে কিন্তু সমান দেয়া না। এখানে দেয়া আছে 5টা, এখানে দেয়া আছে 7টা, এখানে দেয়া আছে 6টা। তার মানে এখানে এই যে 5টা যোগ করে যেটা হবে সেটা 5 দিয়ে ভাগ। এখানে এই যে 7টা যোগ করে যেটা হবে সেটাকে স্কোয়ার করে 7 দিয়ে ভাগ। 6টা যোগ করে যেটা হবে সেটাকে কিন্তু 6 দিয়ে ভাগ। এই তো এইগুলো একটু মনে রাখতে হবে। তো এখন আমি যদি এগুলো স্কোয়ার করে ভাগ দিয়ে দিই তাহলে আমার মানটা হয় কত দেখো। 100কে স্কোয়ার করে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে এটা হয় 10,000, এটা হবে কত 2,000। 95কে স্কোয়ার করে যদি 5 দিয়ে ভাগ দিই এটা আমার হয় কত 1805। 125কে স্কোয়ার করলে যা হবে 5 দিয়ে ভাগ দিলে হবে 3125 মাইনাস টি স্কোয়ার বাই এন। 320কে স্কোয়ার করে এন দ্বারা কিন্তু ভাগ, বড় হাতের এন। তো এখানে এটা তো ওইটাই হবে 6826.67। সবগুলোকে যদি আমি মাইনাস প্লাস করি তাহলে আমার এখান থেকে 103.33 এইটা হয়ে গেল। আমরা তৃতীয় ধাপ পর্যন্ত পেয়ে গেলাম। এখন আমার সূত্র কিন্তু এইটুকুই, বাকিটা হচ্ছে আমরা এখন সাজাবো। জাস্ট এইটা মনে রাখতে হবে। প্রথম ধাপ হচ্ছে নমুনা সময়ের সমষ্টি, দ্বিতীয় ধাপ হচ্ছে মোট বর্গ সমষ্টি, আর তৃতীয় ধাপ হচ্ছে আন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি। তো ক্লাসটা হচ্ছে শেষ হওয়ার পথে, তোমরা করে কেটে গেলে আবারও দিয়ে দিও। তো আমরা এখন চলে যাব চতুর্থ ধাপে।
চতুর্থ ধাপ হচ্ছে অন্তঃশ্রেণিক। তৃতীয় ধাপ ছিল কিন্তু আন্তঃশ্রেণিক, এটা কিন্তু অন্তঃশ্রেণিক। অন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি, অন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি এইটা হবে সাম স্কোয়ার। এই অন্তঃশ্রেণিক মানে হচ্ছে উইথিন, আন্তঃশ্রেণিকের ইংলিশে হচ্ছে বিটুইন আর অন্তঃশ্রেণিক হচ্ছে উইথিন, এই জন্য আমরা এটা লিখবো এস এস ডাব্লিউ। এই এস এস ডাব্লিউ সূত্রটা হচ্ছে দ্বিতীয় ধাপ মাইনাস তৃতীয় ধাপ, মানে এস এস টি মাইনাস এস এস বি। তাহলে আমার এস এস টি এর মানটা বের হয়েছিল কত? 303.33 বের হয়েছিল, মাইনাস এইটা বের হয়েছিল 103.33। তাহলে এটা দুইটা থেকে বাদ দিলে থাকে কত? 200। এই 200 হচ্ছে আমার চতুর্থ ধাপে। এই হচ্ছে আমার গেল চতুর্থ ধাপ। এখন আমাদের পঞ্চম ধাপ, যে মূল মান যেখানে আমাদের বের হবে সেটাই হচ্ছে পঞ্চম ধাপ। এই পঞ্চম ধাপই হচ্ছে আমাদের অ্যানোভা টেবিল, যেই টেবিলের সাহায্যে আমরা মান বের করব সেটা হচ্ছে অ্যানোভা টেবিল। এই টেবিলটা হচ্ছে আমরা একটু বড় করে করব, কিছু মান টান লিখতে হবে তো টেবিলটা একদম সুন্দর করে বড় করে করবা, গোটা গোটা করে কিছু লিখতে হবে। এখানে লিখবো, এখানে একটা, এখানে আছে আমরা নাম লিখবো শুধু। তো আমার এইদিকে ঘর হবে 5টা, 4টা হবে আর 4টা, এই শেষেরটা খালি থাকবে। এইটাই হচ্ছে আমার মূল মানটা এখানে বের হবে। তো এইদিকে আমি আরো হচ্ছে 3টা ঘর করে দেব, শেষের ঘরটা খালি থাকবে এইগুলা। এখন আমরা একটু এখানে লিখি, এখানে হচ্ছে ভেদের উৎস, মানে এটা হচ্ছে জাস্ট আমাদের ইয়েটা লিখতে হবে সেটার জন্য। তো এখানে হচ্ছে আন্তঃশ্রেণিক, এই ঘরটা হচ্ছে আন্তঃশ্রেণিক। বি, এটা হচ্ছে অন্তঃশ্রেণিক, অন্তঃশ্রেণিক। এটা হচ্ছে ডাব্লিউ, এখানে হচ্ছে মোট, টোটাল, টোটাল থেকে টি। আর আমাদের এই থেকে হচ্ছে বর্গ সমষ্টি, বর্গ সমষ্টি সাম স্কোয়ার থেকে এস এস। এখানে আসবে স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা সিম্বল হচ্ছে ভি। আর এখানে আমার লাগবে হচ্ছে গড় বর্গ সমষ্টি, গড় বর্গ সমষ্টি, এগুলো কিন্তু মনে রাখতে হবে, মানে মিন স্কোয়ার, এই জন্য এটার নাম হচ্ছে এম এস। আর আমাদের যে এই যে অ্যানোভা টেবিল, এটা হচ্ছে এফ টেস্ট, আমাদের যে ওই যে জেড টেস্ট, টি টেস্ট, তারপর হচ্ছে কাই বর্গ টেস্ট আর এফ টেস্ট আছে, সেই এই অ্যানোভা টেবিলটার নাম হচ্ছে এফ টেস্ট। এই এফ এর সূত্রটা এখানে হবে, এই এফ এর সূত্রটা হচ্ছে এমএসবি বাই এমএসডাব্লিউ, এমএসডাব্লিউ এটা হচ্ছে এফ এর সূত্র। এই এমএসবি আর এমএসডাব্লিউ এর জন্যই আমরা এতক্ষণ এই এসএসবি আর এসএসডাব্লিউ বের করছি, কারণ আমাদের মূল লাগবে হচ্ছে এমএসবি, কিন্তু এই এমএসবিটা সরাসরি বের করা যাবে না, আগে এসএসবি বের করতে হবে সেটাকে। তো এখানে হচ্ছে আমার এমএসবিটা বের হবে, এই যে এমএস নিবে এখান থেকে, বি নিবে এখান থেকে, এই যে এমএসবিটা এখানে বের হবে। আমাদের এই এমএসবি এর সূত্রটা হচ্ছে এসএসবি বাই ভি অন, স্বাধীনতার মাত্রা। আর এমএসডাব্লিউ এটার সূত্র হচ্ছে এসএসডাব্লিউ বাই ভি টু। এই এই দুইটার জন্যই আমাদের এত কাহিনী। তো আমাদের এখানে আমরা এসএসবি এটা লিখবো, এসএসবি এর আমরা একটা মান পেলাম, এসএসডাব্লিউ মানে এখান থেকে এসএস, এখান থেকে ডাব্লিউ, এখান থেকে এসএস, এখান থেকে বি, দুইটা মিলে এসএসবি। আর এই এসএসবি আর এসএসডাব্লিউ এর আমরা একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে এসএসবিটা পেয়েছিলাম কত? 103.33। আমাদের এসএসবি এর মানটা ছিল কত? 103.33। এসএসডাব্লিউ এর মান ছিল কত? 200। আর এই স্বাধীনতার মাত্রা একটা সূত্র হচ্ছে ভি1 এর সূত্রটা হচ্ছে কে মাইনাস অন, আর এই ভি2 এর সূত্রটা হচ্ছে এন মাইনাস কে, এন মাইনাস কে, এটা মনে রাখতে হবে, কে মাইনাস অন আর এন মাইনাস কে। এই কে মাইনাস অন, আমার কে হচ্ছে শ্রেণী, এখানে 3টা শ্রেণী ছিল, তাহলে 3 মাইনাস অন এটা হবে কত? 2। আর এখানে হচ্ছে এন মাইনাস কে, এন ছিল কয়টা? 15 মাইনাস কে হচ্ছে 3টা, 15 মাইনাস 3 দিলে হয় কত আমার? 12। তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 12। এখন এখানে মানটা বসায়া ভাগ করে দাও, তাহলে একটা মান চলে আসবে। এটা হচ্ছে 103.33 বাই 2। 103.33 কে 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে এটা আমার হয় কত? 51.67 গেল। এইটা যদি বের করি, 200 কে 12 দ্বারা ভাগ, 200 ভাগ 12,
তাহলে এই মানটা বের হয় কত? 16.67 এটা বের হয়। এখানে আমাদের এইটা হচ্ছে যদিও কোনো কাজ নাই, এখানে লিখে দিয়েছি, আমরা লিখে দিই 303.33, এটার এখানে কোনো কাজ নাই। তো আমাদের কাজ হচ্ছে এই দুইটাই মূলত। তো এখন এখানে এফ এর সূত্র আমার এখানে বের হবে। তো এমএসবি বের হয়েছে কত? 51.67, আর এমএসডব্লিউ বের হয়েছে কত? 16.67। তাহলে এখন দুইটাকে ভাগ করে দাও, যে মানটা বের হবে সেটা হচ্ছে এফ এর মান। এটা হচ্ছে 1.30, এটা বের হয়েছে ভাগ দেওয়ার পর। এইটা হচ্ছে আমার এফ এর মান। তাহলে আমি এখানে লিখতে পারি যে অতএব এফ এর নির্ণীত মান, নির্ণীত মান 3.10। এখন আমাদের ওই যে নাস্তি আর বিকল্প অনুমানে যে আমরা গেলাম, ওইটা পরীক্ষা করার জন্য একটা হচ্ছে নির্ণীত মান লাগে, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল মান বা তাত্ত্বিক মান লাগে, যেটা হচ্ছে চার্ট। তোমাদের যে বইয়ের পিছনে চার্ট আছে, সেই চার্ট থেকে আমরা যে পরিমিত ব্যবধান যে চার্টগুলো দিয়ে বের করলাম মান, ওখানে আরো কিছু চার্ট আছে। এই চার্ট থেকে আমাদের এফ এর আলাদা চার্ট আছে, সেখান থেকে মানটা বের করতে হবে। তো একটা হচ্ছে ক্যালকুলেট মান, একটা হচ্ছে ক্রিটিক্যাল মান। এই দুইটা মানের উপরে ভিত্তি করে আমাদের নাস্তি আর বিকল্প অনুমানের উপরে সিদ্ধান্ত নেওয়া হয়। তো আপাতত আমরা হচ্ছে এই নির্ণীত মানটা, মানে আমাদের মূল হচ্ছে এই মানটা দরকার ছিল। এই এতটুকু একটা মানের জন্য আমাদের এই 5টা ধাপ করা লাগছে এখন পর্যন্ত। তো এই টেবিলটা ভালো। তো আমাদের এত কাহিনী করতে হয়েছে শুধুমাত্র এই একটা মানের জন্য। তো এই টেবিলটা ভালো করে মনে রাখতে হবে। আমাদের মূলই হচ্ছে এফ এর সূত্রটা, এমএসবি বাই এমএসডব্লিউ। এই এমএসবি বের করার জন্য এমএসবির সূত্র হচ্ছে এসএসবি বাই ভি ওয়ান। এই এসএসবি এর জন্য আমাদের ওইটা বের করতে হয়েছে। আবার এই এমএসডব্লিউ এর সূত্র হচ্ছে এসএসডব্লিউ বাই ভি টু। তো এই এসএসডব্লিউটা আমাদের বের করতে হয়েছে, এটা হচ্ছে ভি ওয়ান ভি টু এর সূত্র। তো এই তো। তো প্রথমে আমার এখানে যেটা দেয়া ছিল সেটা হচ্ছে শুধুমাত্র এবিসি এর 3টা মান দেয়া ছিল। এখান থেকে বলতে যে এই 3টা যে বীজ দেয়া আছে সেখান থেকে উৎপাদনটা সমান কিনা সেটা পরীক্ষা করো। তো আমাদের এবিসি বীজ থেকে কতটুকু পরিমাণ উৎপাদন পাচ্ছি সেটার জন্য সেই উৎপাদনটা আমরা এখানে ধরে নিলাম x1 x2 x3 ধরে নিলাম। আর যেহেতু আমার এখানে বলা আছে যে 3টার গড় ফলন সমান কিনা, সেজন্য নাস্তি আর বিকল্প অনুমানে এরকম অপশন ওরা দিয়ে দিছে যে সমান কিনা পরীক্ষা করো। সমান হতেও পারে, সমান নাও হতে পারে। হলেও সেটা পরীক্ষা করে দেখাও, না হলেও সেটা পরীক্ষা করে দেখাও। আর এই পরীক্ষাটা আসবেই আমাদের ইয়ে থেকে আসবে। শেষে আমাদের একটা আমরা ক্যালকুলেট মান পেলাম, আর একটা আমরা ক্রিটিক্যাল মান বের করব চার্ট থেকে। সেই চার্ট অনুযায়ী আমাদের এখানে একটা মান আসবে। দুইটা মানের ভিত্তিতে আমাদের ওখানে যেই শর্ত, সেই শর্ত কোনটার পূরণ হয়, নাস্তি না বিকল্প, সেটা আমরা বের করব। তো নাস্তি অনুমানটা সবসময় ইকুয়াল ধরতে হয়, এই জন্য আমি মিউ3টি ইকুয়াল ধরে দিলাম। বিকল্প অনুমানটা আমার হচ্ছে নট ইকুয়াল। এখানে যেহেতু আর অন্য কোনো অপশন নাই, সেজন্য আমরা ইকুয়াল আর নট ইকুয়াল দিয়ে দিলাম। তারপরে যে মান দেয়া আছে একবার হচ্ছে মানগুলা লিখে সেটাকে সামেশন করো, প্রত্যেকটাকে স্কোয়ার করো। তারপরে এই সূত্রগুলা প্রত্যেক একটু মনে রাখতে হবে। 3টা ধাপের যে সূত্রগুলা দেয়া আছে
এই তো শুধু সূত্রগুলোই তো মনে রাখতে হবে, আর তো তেমন কিছু নাই এখানে। তারপর টেবিলটা, তারপর আমরা এখানে তাত্ত্বিক মানটা, এই নির্ণীত মানটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা চলে যাব আমাদের ষষ্ঠ ধাপে, যেখানে আমাদের মূল সূত্র বের হবে আসলে নাস্তি অনুমানটা গ্রহণযোগ্য না বিকল্প অনুমানটা গ্রহণযোগ্য, সেটার জন্য আমার এখানে লাগবে হচ্ছে টেবিল মান বের করা। ষষ্ঠ ধাপ, এই ষষ্ঠ ধাপে আমরা টেবিল মান বের করব। এই টেবিল মান বের করার জন্য আমার কিছু জিনিস লাগবে। একটা লাগবে গুরুত্বের স্তর বা তাৎপর্যতার স্তর, যেটা দেয়া থাকে, দেয়া আছে। এটা দেয়া থাকলে তো থাকলো, না থাকলে আমরা ধরে নিব। দেয়া আছে আলফার মান, এখানে লেখাই আছে 5% যথার্থতার মাত্রায়। এটা কি 5%? কত? 1% দেয়া আছে। 1% যথার্থতার স্তরে পরীক্ষা করে, এটা দেয়া আছে। 5% বা 1% দুইটা দেয়া থাকে, তাহলে এটা দেয়া আছে 1%। যথার্থতার মাত্রা, গুরুত্বের স্তর, তাৎপর্যের স্তর এগুলা কিন্তু একই কথা। স্বাধীনতার মাত্রা কিন্তু আলাদা। যথার্থতার মাত্রা আর স্বাধীনতার মাত্রা দুইটা কিন্তু এক জিনিস না। যথার্থতার মাত্রা, গুরুত্বের স্তর, যথার্থতার স্তর, তাৎপর্যতার স্তর এগুলো এক কথা। 1% দেয়া আছে, এটাকে যদি ভাঙাই 0.01। আর আরেকটা লাগবে আমার স্বাধীনতার মাত্রা, এটা হচ্ছে যথার্থতার মাত্রা। আর একটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা, এই স্বাধীনতার মাত্রা হচ্ছে আমার দুইটা লাগবে। আমরা কিন্তু এইদিকে স্বাধীনতার মাত্রা বের করে রাখছিলাম, V1 এর একটা মান, V2 এর একটা মান, এই দুইটা এখানে লিখে দিলে হয়ে যাবে। V1 এর মান হচ্ছে 2, V1 এর মান হচ্ছে 2, আর V2 এর মান হচ্ছে কত? 12। এই দুইটা দেয়া আছে। এখন আমরা এই দুইটা থেকে যথার্থতার স্তর আর তোমার স্বাধীনতার মাত্রা, এই দুইটা থেকে আমরা এফ এর টেবিল মান বের করব। এফ এর তাত্ত্বিক মান নির্ণয় করব। এখন আমরা একটু টেবিলে চলে যাই, পিছনে যে টেবিলগুলো দেয়া আছে। বইয়ের পেজ নাম্বার হচ্ছে 57, তোমাদের 653 থেকে 658 পর্যন্ত এই কয়টা দরকার হবে। আমার 657 আর 658 এই দুইটা হচ্ছে এফ এর টেবিল। দেখো এখানে লেখাই আছে, এই যে লেখা আছে এফ ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে 5% এর একটা টেবিল। আর 658 পেজে দেখো এখানেও লেখা আছে এফ ডিস্ট্রিবিউশন 1% এর। এফ এর টেবিল দুইটা, একটা 5%, একটা 1%। আমাদের এখানে যেহেতু 1% দেয়া আছে, আমরা এই 1% টেবিল থেকে মান নিব। আর এই মান নিব রো থেকে হচ্ছে V1 আর কলাম থেকে V2। এইদিকে V1 এর মান, এইদিকে V2 এর মান, দুইটা মিলিয়ে দাও। আমার V1 এর মান ছিল 2 আর V2 এর মান ছিল কত? 12। এই যে 2 আর 12 মিলাও, এই যে দেখো 6.393, এইটা কিন্তু আসছে মান, এই যে এইটা 6.93। দুইটা মিলিয়ে দাও, বই আছে তোমাদের কাছে, বই থেকে মিলাও। এটা আসে কত? আমার 6.93 আসে মানটা। 6.93 এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা তাত্ত্বিক মানও পেয়ে গেলাম, নির্ণীত মানও পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব সিদ্ধান্তে। সিদ্ধান্ত, আর সিদ্ধান্তের জন্য আমরা একটু চিত্র এঁকে দিয়ে দিব সিদ্ধান্তটা, তাহলে আমাদের জন্য এটা ইজি, সোজা হয়ে যাবে সিদ্ধান্তটা। 0 এদিকে হচ্ছে প্লাস আলফা, এদিকে হচ্ছে মাইনাস আলফা, সেই পরিমিত ব্যবধানের মতো চিত্র। আমরা দুইটা মান পেলাম, মান দুইটা আমরা এখানে লিখে নিই। একটা হচ্ছে 6.93 আর আরেকটা মান হচ্ছে, এটা বের হয়েছিল কত? 3.10। কোনটা বড় কোনটা ছোট সেই অনুপাতে লেখো। তাহলে আমাদের এখানে হচ্ছে 3.10 আর এখানে হচ্ছে 6.93। এইটা হচ্ছে আমার বড় মান, এই জন্য এটা পরে এটা আগে। এখন দেখো আমাদের এখানে এই যে আমি তোমাদের একটা টেকনিক শিখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে আমাদের এখানে সিদ্ধান্তটা গ্রহণীয় না বর্জনীয় সেটা বোঝার জন্য আমাদের ওই টেকনিকটা থেকে তোমরা মনে রাখবা যে গ্রহণীয় না বর্জনীয়, কিন্তু লেখার স্টাইলটা আবার আলাদা। আমরা লিখবো আমাদের মতো করে, কিন্তু সিদ্ধান্তটা মানে আমরা জাস্ট মনে রাখবো এভাবে, যদি নির্ণীত মান আর জিরো দুইটা যদি কাছাকাছি থাকে, সেটা এই পাশে থাকুক এই পাশে থাকুক যেখানে থাকুক, দুইটা যদি একসাথে থাকে তাহলেই হচ্ছে আমাদের নাস্তি অনুমানটা গ্রহণীয়। এটা মনে রাখবা সব সময়, তাহলে সিদ্ধান্তে আর তোমাদের ভুল হবে না। যত টেস্ট আছে আমাদের এখানে, এই যে কাই বর্গ আছে, এফ টেস্ট আছে, তারপর টি টেস্ট, জেড টেস্ট, যতগুলা টেস্ট আছে, সূত্রই একটাই, যদি নির্ণীত আর জিরো, নির্ণীত মান আর জিরো দুইটা যদি একসাথে থাকে তাহলেই ইটস নট গ্রহণীয়।
আর যদি দুইটা একসাথে না থাকে তাহলে তো অবশ্যই বর্জনীয়। শুধু একটা মনে রাখলেই তো হয়ে গেল, দুইটা তো আর মনে রাখার দরকার নাই। যদি জিরো আর নির্ণীত মান দুইটা আমার একসাথে থাকে তাহলে এইচ নট গ্রহণীয়। কারণ জিরো আর নির্ণীত মান একসাথে থাকা মানে হচ্ছে এইচ নট গ্রহণীয় যদি কোনো কারণে জিরোর মাঝখানে এই তাত্ত্বিক মানটা যদি জিরোর মাঝখানে চলে আসে। ধর নির্ণীত মান যদি এই পাশে চলে আসতো আর তাত্ত্বিক মান, ধর কথার কথা তাত্ত্বিক মান যদি এইটা হইতো, নির্ণীত মান যদি এইটা হইতো, তাহলে দুইটা তো আর একসাথে থাকতো না, তখন বলা হয় এইচ নট বর্জনীয়। তো যেহেতু এখানে জিরো আর নির্ণীত মান দুইটা কিন্তু একসাথে আছে, জিরো আর নির্ণীত মান যেহেতু দুইটা একসাথে আছে, অতএব এইচ নট গ্রহণীয়। এটা আমরা বুঝলাম যে এইচ নটটা গ্রহণীয়, কিন্তু আমাদের লেখার সময় সাজায়া লিখতে হবে। আমরা যেভাবে বলছি এভাবে তো আর লেখা লাগবে না। যদি সাজায়া লিখতে পারো তো লিখবা, না হলে ডিরেক্ট লিখে দিবা এইচ নট গ্রহণীয়। অতএব এইচ নট গ্রহণীয়। তবে সাজায়ে যদি লিখতে পারো তাহলে ভালো হয়, হয়তো 1 মার্ক কম দিতে পারে যদি সাজায়ে লিখতে না পারো। যদি তোমরা মনে করো যে সাজায়ে লিখতে পারবা না, তাহলে আমি যেই টেকনিক সাজায়ে দিয়েছি সেই টেকনিকের মাধ্যমে এইচ নট গ্রহণীয় লিখে দিবা। আর সাজায়ে লেখার সিস্টেমটা হচ্ছে এই দুইটার মধ্যে, নির্ণীত মানে এইটা, তাত্ত্বিক মানে এইটা। তাহলে নির্ণীত মানের প্রেক্ষিতে তাত্ত্বিক মানটা কিন্তু বড়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু এফ এর নির্ণীত মান কত 3.10, তাত্ত্বিক মান অপেক্ষা ছোট, উহার তাত্ত্বিক মানটা কত 6.93। নির্ণীত মানটা কিন্তু ছোট তাত্ত্বিক মান অপেক্ষা, মানে তাত্ত্বিক মানের সাথে তুলনা নির্ণীত মানটা তাত্ত্বিক মান অপেক্ষা ছোট, অতএব এইচ নট গ্রহণীয়। মানে সাজাইয়া লেখার এরকম সিস্টেম। এখন দেখো তুমি যদি এখানে এইচ নটটা গ্রহণীয় নাকি বর্জনীয় সেটা যদি বলতেই পারো, তাহলে কোনটা ছোট কোনটা বড় সেটা তো আমরা এমনিই জানি। নির্ণীত মানে এটা, তাত্ত্বিক মানে এটা, তার মানে তাত্ত্বিক মানের চেয়ে নির্ণীত মান ছোট, অতএব এইচ নট গ্রহণীয়। এই তো। আর যদি তোমার এইটা যদি এই পাশে থাকতো তাহলে তাত্ত্বিক মানটা হয়ে যাইতো ছোট, নির্ণীতটা হয়ে যেত বড়, তখন হইতো এইচ নট বর্জনীয়। আর এইচ নট গ্রহণীয় মানে হচ্ছে আমার এই যে নাস্তি অনুমান, এই এইচ নট গ্রহণীয় মানে এইটা গ্রহণীয়, মানে গড় ফলন সমান। যদি এইচ নট বর্জনীয় হইতো তখন লিখতাম গড় ফলন সমান নয়, মানে এইচ নট বর্জনীয় মানে বিকল্প মান গ্রহণীয়, এইচ এটা গ্রহণীয়। আর আমাদের সবসময় সিদ্ধান্তটা এইচ নট এর উপরে হয়, এইচ নট গ্রহণীয় অথবা এইচ নট বর্জনীয়, আমাদের সিদ্ধান্তটা এভাবে হয়। তো যেহেতু আমার এখানে এটা হয়েছে এইচ নট গ্রহণীয় হয়েছে, অর্থাৎ এখানে লিখবো অর্থাৎ বিভিন্ন ধরনের বীজ ব্যবহারের ফলে গড় ফলন সমান, অর্থাৎ বিভিন্ন ধরনের বীজ ব্যবহারের ফলে গড় ফলন সমান। এই অ্যান্সার শেষ। আমার হাত হয়ে গেছে, কলম ধরতে পারতেছি না ঠান্ডায়। তো এই হচ্ছে, এখান থেকে কি প্রশ্ন আসে আমাকে? হ্যাঁ আসে। লাস্ট 1-2 বছর মনে হয় এখান থেকে প্রশ্ন আসে নাই। এখান থেকে প্রশ্ন একটা না একটা আসেই প্রতি বছর। ন্যাশনালে এখান থেকে প্রতি বছর একটা না একটা আসেই। তো ঢাকা ইউনিভার্সিটি এখান থেকে আসে, হয়তো মনে হয় গতবার মনে হয় এখান থেকে কোনো, গত বছর মনে হয় এখান থেকে প্রশ্ন আসে নাই, তার আগের বছর আসছিল কিনা মনে নেই, তার আগের বছর আসছিল। তো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে, এটা একটু করতে হবে। আর অঙ্কটা একটু বড় ঠিক আছে, কিন্তু আহামরি যে কঠিন সেটা কিন্তু না। আর এইটুকু অঙ্ক যদি করতে না পারো তাহলে তো আর কিছু বলার নেই, কারণ এখন আর তোমরা ছোট না। এর জন্য কত মান থাকবে? এটার জন্য 10 মার্ক, বা হ্যাঁ 10 মার্ক থাকবে, বড় জোর 12 মার্ক দিতে পারে। 10 কারণ মার্কের জন্য এটা সময় চলে যায়, কম হয়ে গেছে। কেন সময় যাবে কেন, এটা তুমি করতে 3-4টা গেলে টেবিলের এটা কতটুকু সময় লাগবে, বড় জোর আধা ঘন্টার মতো লাগবে। তুমি যদি এটা ঠিকভাবে করতে পারো বড় জোর আধা ঘন্টা লাগবে, এর বেশি সময় লাগবে না। আর তোমরা একটা প্রশ্ন লেখার জন্য সময় পাইতেছো 45 মিনিট, তো এটা যদি আধা ঘন্টায় করো, এটার সাথে ছোট একটা প্রশ্ন দিবে 6 মার্ক বা 4 মার্কের জন্য, সেটা তো করতে পারবা তোমরা, তো মিলে হয়ে যাবে। তো অঙ্কটা কোনো প্যাচ নাই, ধাপে ধাপে করে ফেলবা। কারণ তোমাদের এটা 12 মার্ক, সর্বোচ্চ 12 মার্ক দেয়, কিন্তু ন্যাশনালে তো 10 মার্কই দিতে হবে। ন্যাশনালে তো 10 মার্কের উপরে নাম্বারই নেই, ওদের দিলে 10 মার্কের জন্যই দিবে। তো এটা হচ্ছে করবা, এখান থেকে কয়েকটা করবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে,
ভালো থাকো তোমরা।